বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর ঘরেই আছো। তো আজকে আমি অনলাইনের ক্লাসে ধারাবাহিকভাবে এসেছি। তো আজকের ক্লাস আমার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। আর এই দ্বিতীয় অধ্যায়টি মূলত যে এই যে দুইটা পত্রের 20টা অধ্যায় আছে, এর মধ্যে একটু বলতে গেলে বড়, মানে কয়েকটা উপকরণ আছে, সেই উপকরণগুলোর ক্লাসিফিকেশন আছে। আর এই ক্লাসিফিকেশন থাকার কারণে একটু বড়, তবে আমরা ভয় পাবো না। খুব সহজে এই অধ্যায়ের যে আমাদের প্রশ্ন সৃজনশীল হয়ে থাকে, সেইখানে আমরা খুব সহজে প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাব। একটু একটু কৌশলী হতে হবে, একটু কৌশল প্রয়োগ করলে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের প্রশ্নের উত্তর পেয়ে যাব। হ্যাঁ, তবে এখন আমি আজকে মূলত আলোচনা করব ভূমি এবং শ্রম নিয়ে। তো তার আগে আমি প্রথমে বলে নিই উৎপাদনের উপকরণটা কি। এইটা জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে, উৎপাদনের উপকরণ কি। হ্যাঁ, উৎপাদন কি এটা তো আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। তো সেই উৎপাদন করতে গেলেই কিছু উপকরণের আসলে প্রয়োজন হয়। তো সেই সংজ্ঞাটি আসলে কি সেটা আমরা এখন জানব। যে উৎপাদনের উপকরণ যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। তাহলে কি হলো? প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক জিনিসটা কি? আমরা মূলত এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যে উৎপাদনের উপকরণ যে চারটা জানতেছি, এই চারটার যে উপাদান আছে বা উপকরণ আছে, এই চারটার প্রাকৃতিক উপাদান কোনটি আর অপ্রাকৃতিক উপাদান কোনটি, এইটা আমাদের জানতে হবে। তবে তাহলে কি দাঁড়ালো? যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায়, তাকেই উৎপাদনের উপকরণ বলে। তাহলে কি হলো? প্রাকৃতিক আর অপ্রাকৃতিক। তাহলে প্রাকৃতিক এখানকার মধ্যে কোনটা? শ্রম? না, কখনোই নয়। শ্রম তো মানুষের সাহায্যে হয়ে থাকে। মূলধন? না, এটাও নয়। মূলধন মূলত কি আমরা অর্থকে বুঝে থাকি, কিন্তু অর্থের বাহিরেও কিছু আছে। সংগঠন? এই যে বাকি যে তিনটাকে একত্রিত করাই হচ্ছে সংগঠন। তাহলে সংগঠনও আসলে মানুষের সাহায্যে গড়ে থাকে। বা কোনো পশু পাখিরও সংগঠন হতে পারে, একত্রিত হতে পারে তারা। কিন্তু বিষয় হচ্ছে যে তাহলে তো এটা প্রকৃতিগত নয়। প্রকৃতিগত আমরা কি পেয়ে আছি? ভূমিটা প্রকৃতি থেকে পেয়েছি। ভূমি কি কোনো মানুষ সৃষ্টি করেছে বা অন্য কেউ সৃষ্টি করেছে? না, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। তাহলে এখানে প্রাকৃতিকভাবে আমরা কি ভূমিটাই শুধু পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এমসিকিউতে পরীক্ষায় আসে যে প্রাকৃতিক উপাদান কোনটি, উৎপাদনের উপকরণের প্রাকৃতিক উপাদান কোনটি, তাহলে আমরা অ্যান্সার দিব অবশ্যই ভূমি। আর যদি অপ্রাকৃতিক উপাদান কোনটি, সেখানে অপ্রাকৃতিকেরটা এই জন্য দেয় না যেহেতু প্রাকৃতিক উপাদান একটাই আর অপ্রাকৃতিক উপাদান তিনটা। হ্যাঁ, এখন উৎপাদনের উপকরণের ক্লাসিফিকেশনে আমি আগেই আলোচনা করেছি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের প্রথম আছে ভূমি। তাহলে এখন ভূমিটা কি আমরা সেটা জানবো। হ্যাঁ, ভূমিটা কি সেটা জানবো। ভূপৃষ্ঠের উপরিভাগকেই মূলত আমরা ভূমি বলে থাকি। তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগ, আমরা ভূপৃষ্ঠের উপরিভাগ কোনটাকে ধরি? যে আমরা যেখানে বসবাস করতেছি, তো উপরের পাটে যে আমরা বসবাস করতেছি, এটাই আমরা যে মাটিটা পেয়ে থাকি, এটাকে মূলত আমরা ভূমি বলে থাকি। কিন্তু না, আসলে শুধু এটাই ভূমি নয়। অর্থনীতির ভাষায় প্রকৃতি থেকে যা কিছু পাওয়া যায় সবগুলোকেই ভূমি বলা হয়। তাহলে প্রকৃতি থেকে শুধু কি মাটি পাওয়া যায়? না, প্রকৃতি থেকে গাছ পাচ্ছি, প্রকৃতি থেকে আমরা মৎস্য পাচ্ছি, তারপরে বোনস পাচ্ছি, তারপরে এছাড়া পাচ্ছি আবহাওয়া, জলবায়ু, পানি, বাতাস, আলো, সূর্যের তাপ। এই যে আমরা এত কিছু পাচ্ছি, এই সবগুলি হচ্ছে ভূমি। হ্যাঁ, আর এই ভূমি ছাড়া আসলে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। ভূমি একটা আদি উপাদান। ভূমি আদি উপাদান। যদি ভূমি না থাকতো তাহলে কি আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম? না, পারতাম না। আমরা কি বসবাসই যদি না করতে পারি, তাহলে শ্রমের, মূলধনের, সংগঠনের কোনো চিন্তা মাথায় আসতো না। এই জন্য ভূমিটা কি আদি একটা উপাদান। ভূমি হচ্ছে মৌলিক উপাদান। শুধুমাত্র ভূমি হচ্ছে মৌলিক উপাদান, তাহলে এবং আদি উপাদান। হ্যাঁ, এখন
আমি একটা প্রশ্ন যাইতে পারি, ভূমির এমন কোনো ক্লাসিফিকেশন নাই, ভূমির আমার মূল জিনিসটা পড়তে হবে, ভূমির বৈশিষ্ট্যটা কি এটা পড়তে হবে, আর ভূমির গুরুত্বটা কি এটা আমাকে জানতে হবে। আর ভূমিটিকে আমার সৃজনশীলে চেনার সহজ উপায় হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যেটা সেটাই হচ্ছে ভূমি। সাপোজ যে এই যে গাছটা এসেছে, তাহলে এটা কার মধ্যে অন্তর্ভুক্ত হবে? ভূমির মধ্যে অন্তর্ভুক্ত হবে। কি শ্রমের মধ্যে হবে? না, শ্রমটা কি? আমরা যারা পরিশ্রম করি, আমাদের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে আমরা শ্রম বলতেছি। তাহলে আমার কি গাছটা কি শ্রমের মধ্যে যাবে? না, যাবে না। মূলধনের মধ্যে যাবে? না, গাছ মূলধনের মধ্যে যাবে না। গাছ থেকে যে ফার্নিচার তৈরি হয়, গাছ থেকে যে ফার্নিচারটা আমরা তৈরি করি সেটা মূলধনের মধ্যে যাইতে পারে, সেটাই মূলধনের মধ্যে যাবে, কিন্তু গাছটা যাবে না। গাছটা কি কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। গাছটা কে দিয়েছে? সৃষ্টিকর্তা দিয়েছে। গাছটা সৃষ্টিকর্তা দেওয়ার কারণেই গাছটা ভূমির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি গাছ থেকে কি হয়েছে? ফার্নিচার তৈরি হয়েছে, এই ফার্নিচারটা যখন হবে তখন অবশ্যই সেটা মূলধনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমি এখন ভূমির বৈশিষ্ট্য এই জন্যই বলতেছি, ভূমির বৈশিষ্ট্য এমসিকিউতে প্রচুর দেয়, প্রচুর পরিমাণ এমসিকিউতে দেয়, আমরা অনেকেই ভুল করে থাকি। সুতরাং বৈশিষ্ট্যটা একটু মাথায় রাখবো আর গুরুত্বর পয়েন্টগুলো একটু মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে কি? প্রকৃতির দান। ভূমি কি মানুষ তৈরি করেছে? না, তৈরি করে নাই। কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা। তার মানে প্রকৃতিগত আমরা পেয়েছি, সুতরাং ভূমিটা হচ্ছে প্রকৃতির দান। এরপরে কি বলা হচ্ছে? উৎপাদন ব্যয় নেই। হ্যাঁ, যে জিনিসটা আমরা উৎপাদনই করি নাই সে জিনিসের আবার ব্যয় থাকবে কি করে? উৎপাদন তো করেছে, এইটা তো সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, সুতরাং আমরা তো আর ভূমি উৎপাদন করি নাই। সুতরাং এই কারণেই বলা যাচ্ছে যে ভূমি উৎপাদন ব্যয় নেই, সীমিত যোগান। পৃথিবী সৃষ্টির পর থেকে আমরা যে পৃথিবীটাকে দেখেছি, এর বাইরে কি কোনো ভূমি সৃষ্টি হয়েছে? হয় নাই। হ্যাঁ, একটা দেশের হতে পারে। একটা দেশের কি হচ্ছে যে সাপোজ একটা অঞ্চল ভেদে কিছু ভূমি, যেটাকে আমরা মাটি বলতেছি, মাটিটা ভেঙে নদীতে চলে যাচ্ছে। তো নদীটাও ভূমি, নদী সমুদ্র এগুলো তো ভূমি, কারণ নদীটাও প্রকৃত থেকে এসেছে, সমুদ্রটাও প্রকৃতি থেকে এসেছে। সুতরাং নদীতে যে ভাঙ্গন হয়ে মাটিটা ভাঙ্গন হয়ে নদীতে যাচ্ছে এবং একটা অঞ্চলে চর সৃষ্টি হয়ে সেই অঞ্চলে আবার আমরা ভূমি দেখতে পাচ্ছি, তাহলে এইটা আসলে দেশের অভ্যন্তরের ভিতরেই একটু, এই পৃথিবীর ভিতরেই আমার যা কিছু ভাঙ্গন হচ্ছে, যা কিছু ক্ষয় হচ্ছে তার ভিতরেই অন্তর্ভুক্ত, এর বাইরে নয়। এই কারণেই সীমিত যোগান, যা সৃষ্টিকর্তা প্রথমে দিয়েছে এখন পর্যন্ত সেটি ভূমি হিসাবে অন্তর্ভুক্ত আছে। স্থানান্তরযোগ্য নয় মানে এক স্থানের ভূমি আর এক স্থানে কি নিয়ে যাওয়া যায়? না, যায় না। তাহলে আমার যে কলেজের প্রতিষ্ঠানটা আছে, আমি কলেজ অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো। আমার যে কলেজ, সেই কলেজটি আমি আমার কলেজে যদি ভূমিতে না রেখে আমি চিন্তা করি যে আমার যে বানিয়াচং কলেজ, এই বানিয়াচং যে সুফিয়া মতিন মহিলা কলেজটি আমি কি করব, যে এইখানে আমার যে সীমানা আছে যাত্রাপাশা, এখানে আমি না রেখে আমি বড়বাজারে নিতে পারি। তাহলে আমি কি স্থানান্তর করলাম? আমি কলেজের ভবন স্থানান্তর করতে পারবো, কিন্তু আমি কি কলেজের ভূমি কি এই যে সুফিয়া মতিনের যে ভূমিটা আছে এইটাকে আমি ওখানে নিয়ে যাইতে পারবো? না, পারবো না। তাহলে ভূমি আসলে স্থানান্তরযোগ্য নয়, আদিম ও অক্ষয়। হ্যাঁ, পৃথিবীতে যে আমরা বসবাস করতেছি, আমরা কি প্রথমে এসেছি বা গাছ এসেছে? তাও তো আসে নাই। তাহলে পৃথিবী আগে কি হয়েছে? আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, তারপরে আল্লাহ পাক এই ভূমির উপর অনেক কিছু দিয়েছে, সে কারণে এটা আদিম। এবং অক্ষয় কেন বলা হচ্ছে? অক্ষয় হচ্ছে যার কোনো ক্ষয় নেই। হ্যাঁ, ক্ষয় নেই, যার কোনো ক্ষয় হয়তো বা অনেক সময় ক্ষয় হয়। কি ক্ষয় হয়? আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা নদীর পাশে যে ভূমিগুলো আছে এখানকার মাটি সরে নদীতে যাচ্ছে, কিন্তু নদীটাও তো ভূমি। তো সে কারণেই আমার কি হচ্ছে যে এক জায়গায় মাটিটা আর এক জায়গায় চলে যাচ্ছে, এটাকে আমরা হয়তো বা অনেক সময় বলে থাকি হ্যাঁ ক্ষয় তো হচ্ছে, কিন্তু না, ক্ষয় হচ্ছে না, যেহেতু নদীটা তাও ভূমির অন্তর্ভুক্ত। সুতরাং নদীতে যেহেতু এই মাটিটা চলে যাচ্ছে, তার মানে ওখানে গিয়েও ভূমি ঠিক থাকতেছে। তো সুতরাং এইটা অক্ষয়, এইটা ঠিক আছে। হ্যাঁ, আবার মনে হয় ক্ষয় হতে পারে, কিন্তু আসলে ধ্বংস হয় না। গুণগত ভিন্নতা, অবশ্যই গুণগত ভিন্নতা আছে। মাটি তো আর এক প্রকার নয়, এক এক অঞ্চলের মাটি এক এক ধরনের। বাংলাদেশে কত সেক্টরে যেন ভাগ করা আছে, আমার এই মুহূর্তে মনে নেই। তো এইটা হচ্ছে মাটির আলাদা আলাদা এলাকা আছে, সো আলাদা আলাদা এলাকা আছে। সে কারণে আমরা যদি বলি আসলে আমাদের সিলেট অঞ্চলে কি চাষ হচ্ছে? চাষ হচ্ছে, চা। তাহলে এই চাটা যদি আমি যদি নিয়ে আসি আমাদের উত্তরবঙ্গেতে,
রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চল ভেদে যদি নিয়ে আসি, তাহলে এই চাটা কি হবে? হ্যাঁ হবে, কিন্তু চা সিলেটের মতো হবে না। তার মানে অবশ্যই মাটিরও ভিন্নতা, গুণগত ভিন্নতা আছে। যেরকম রাজশাহীতে আম, রাজশাহী চাপাইয়ের যে আম বা দিনাজপুরের লিচু, এইটা যদি আমি সিলেটে করতে চাই, তাহলে কি আমার রাজশাহী, দিনাজপুর বা চাপাইয়ের মতো কি সিলেট অঞ্চলে করতে পারবো, হবিগঞ্জে করতে পারবো? পারবো না। এই জন্য আসলে গুণগত ভিন্নতাও ভূমি আছে। তারপরে বলছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আমি সব বুঝতেছি কিন্তু এইটা বুঝতেছি না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন আবার বিধি কি? হ্যাঁ, এটা জ্ঞানমূলক প্রশ্নেও এসে থাকে, সংজ্ঞা আছে যেহেতু। এর সংজ্ঞাটা কি? একটা নির্দিষ্ট ভূমিতে বা জমিতে, যেটাই বলি আমরা, একটা নির্দিষ্ট ভূমিতে শ্রম মূলধনের পরিমাণ যদি আমি ডে বাই ডে বাড়িয়ে থাকি, বা এক সময় একটা খরচ করলাম, পরের বার আর এক খরচ করলাম, এটা আমি একটু বুঝে দিব। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি হচ্ছে, একটা নির্দিষ্ট জমিতে বা ভূমিতে শ্রম ও মূলধন বাড়ানো হলেও উৎপাদনের সমানুপাতিক হারে উৎপাদন বৃদ্ধি করা যায় না, এই বিধিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতেছি। তাহলে আমি এটা বোঝানোর জন্য ছকও তৈরি করে রেখেছি। তাহলে ছকটা তৈরি করে রেখেছি, তাহলে আমি এইটা এখনই বুঝে দেব। যেমন এখানে বছর লেখা আছে, তার প্রথম বছর, প্রথম বছরে শ্রম ও মূলধন বাবদ ব্যয় হয়েছে 2000 টাকা। তাহলে প্রান্তিক ব্যয় মানে প্রথম বছর ব্যয়, প্রান্তিক ব্যয়টা এখন কিভাবে বের করব? আমার দ্বিতীয় বছর থেকে প্রথম বছরের যে শ্রম মূলধন ব্যয় বিয়োগ করলে আমি প্রান্তিক ব্যয় পেয়ে যাব। কিন্তু এখানে তো শুধু প্রথম বছরেরটা আছে। তার মানে কি এখানে কি প্রান্তিক ব্যয় প্রথম বছরে হয়েছে? না, হয় নাই। তার মানে এখানে কিছু নেই। মোট উৎপাদন মন, আমি যে প্রথম বছর 10 বছর এই যে 2000 টাকা খরচ করে আমি 10 মন, আমি যদি ধানই বলি, ধান পেয়েছি, তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রথম বছর 10 বছর পেয়েছি। তারপরে প্রান্তিক উৎপাদন মন, হ্যাঁ প্রথম বছর যেহেতু পেয়েছি, আমার প্রান্তিকটা বের করার উপায় হচ্ছে দ্বিতীয় বছর থেকে প্রথম বছর বিয়োগ করতে হবে। তাহলে এখানে কিছু নেই, মানে এখানে কাটা। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে যাই। দ্বিতীয় বছরে আমি 4000 টাকা খরচ করলাম, 4000 টাকা খরচ করলাম। তাহলে দ্বিতীয় বছরে যদি 4000 টাকা খরচ করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে প্রান্তিক ব্যয় এখন কিভাবে বের করব? এই যে দ্বিতীয় বছর থেকে প্রথম বছর বিয়োগ করব, তাহলে আমার প্রান্তিক ব্যয় পেয়ে যাব। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 2000। হ্যাঁ, তাহলে এবছর আমি ধান পেলাম 20 মণ। আমার দ্বিতীয় বছর একটু খরচ বেশি করার কারণে আমার এবছর ধান হয়েছে বেশি, মানে 20 মণ হয়েছে। তাহলে এখন প্রান্তিক উৎপাদন কতটুকু বেড়েছে? প্রান্তিক উৎপাদন 20 থেকে 10 বিয়োগ করলে 10 মণ বেড়েছে। এরপরের বছর, তৃতীয় বছর, এরকম ভাবে আবার 6000 টাকা খরচ করলাম। তাহলে এবছর প্রান্তিক ব্যয় বৃদ্ধি পেল কত? 2000 টাকা। এবছর যদি আমার ধান হয় 32 মণ, আমি ধরলাম 32 মণ হয়েছে, তাহলে 32 মণে ধান আমার যদি হয়, তাহলে আমি এখানে প্রান্তিক উৎপাদন কত পেলাম? 32 বিয়োগ 20, তাহলে হচ্ছে 12। হ্যাঁ, এবছর একইভাবে চতুর্থ বছর 8000 টাকা খরচ করলাম। 8000 খরচ করলে 8000 বিয়োগ 6000, 2000 টাকা প্রান্তিক ব্যয় হলো। এবছর যদি ধান পেয়ে আমি 40 মণ, তাহলে আমার কি দাঁড়ালো? তাহলে 40 থেকে 32 বিয়োগ করলে কত মণ হচ্ছে? 8 মণ। প্রান্তিক উৎপাদন 8 মণ এবার হয়েছে। এরপরে পঞ্চম বছরে যদি যাই, পঞ্চম বছরে 10,000 টাকা খরচ করলাম। 10,000 থেকে 8,000 বিয়োগ করলে 2000। এই যদি এবছর ধান আমি পেয়েছি 45 মণ, তাহলে এবছর কতটুকু বেড়েছে? 5 মণ। আবার যদি ষষ্ঠ বছরে যাই, ষষ্ঠ বছরে কত আসতেছে? 12,000 টাকা খরচ করলাম, তাহলে 2000 টাকা কি হচ্ছে? প্রান্তিক ব্যয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা। গত বছরের তুলনায় এবছর 2000 টাকা বেশি খরচ করেছি, আর ধান পেয়েছি আমি 48 মণ। তাহলে আমার কি দাঁড়ালো? আমি 3 মণ হচ্ছে উৎপাদন, প্রান্তিক উৎপাদন বেশি পেয়েছি। তাহলে এরকম ভাবে আমি যদি করতেই থাকি, এক সময় দেখা গেছে আমি টাকার পরিমাণ বেশি খরচ করতেছি, কিন্তু আমার উৎপাদনের পরিমাণটা সমানুপাতিক হারে বাড়তেছে না। সমানুপাতিক হারে মানে কি? যে প্রথম বছর 10 মণ বৃদ্ধি পেয়েছে, পরের বছর 12 মণ বৃদ্ধি পেয়েছে, তারপরের বছর 8 মণ বৃদ্ধি পেয়েছে, তারপরের বছর 5 মণ বৃদ্ধি পেয়েছে, 3 মণ পেয়েছে। সমান হারে বাড়ে নাই, মানে
এবছর 10 পয়েন্ট বেড়েছে, 2,000 টাকা খরচ করেছি, 10 পয়েন্ট বেড়েছে। তাহলে আরো পরের বছর 4,000 টাকা বেশি খরচ করেছি, তার মানে 20 পয়েন্ট বাড়ার কথা, কিন্তু না, বাড়েনি। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এবারে বলা হচ্ছে বিকল্প ব্যবহার। হ্যাঁ, ভূমির বিকল্প ব্যবহারও হয়ে থাকে, ভূমির বিকল্প ব্যবহারও হয়ে থাকে। হ্যাঁ, বিকল্প ব্যবহারের মধ্যে আমি সংক্ষিপ্ত করছি। ভূমি অবিনশ্বর, মানে ভূমি অবিনশ্বরটা কি? এমসিকিউ আমরা প্রচুর দেখে থাকি যে অবিনশ্বর শব্দটা আসছে বৈশিষ্ট্যতে। তো ভূমি অবিনশ্বরটা কি? যার কোনো ক্ষয় নেই। আর বলা আছে ভূমি চিরস্থায়ী। হ্যাঁ, ভূমি তো অবশ্যই চিরস্থায়ী। তাহলে বাবা ভূমির গুরুত্ব আলোচনা করব। আদি ও মৌলিক উপাদান, আমি প্রথমে বলেছি এটা আদি, মানে সবার প্রথমে সৃষ্টি হয়েছে মৌলিক উপাদান। হ্যাঁ, এবার আমি আলোচনায় আসলে ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করব। যেহেতু ভূমির বৈশিষ্ট্য আলোচনা করলাম, ভূমির গুরুত্ব আলোচনা করব। ভূমির গুরুত্বতে আছে আদি ও মৌলিক উপাদান। আদি মানে হচ্ছে প্রথম, যে ভূমিটাই আসলে সৃষ্টিকর্তা প্রথম আমাদের দান করেছেন। এরপরে বলা আছে কাঁচামালের যোগানদাতা। হ্যাঁ, আমরা জীবন ধারণের জন্য যা কিছু পেয়ে থাকি সব কাঁচামাল থেকে পেয়ে থাকি। তার মানে কাঁচামালটা কোথা থেকে পাই? আমি ভূমি থেকে পেয়ে থাকি। তো কাঁচামালের এই জন্যই ভূমিটাই হচ্ছে কাঁচামালের যোগানদাতা। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, যদি ভূমি না থাকতো আমরা ব্যবসা কীভাবে করতাম? ভূমি না থাকলে কোনো কিছুই কল্পনা করা যায় না, কোনো কিছুই ভাবা যায় না। তো সুতরাং হচ্ছে ব্যবসা বাণিজ্যেরও উন্নয়ন ভূমির সাহায্যে হয়ে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, যদি অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়ে থাকে? আমাদের দেশে যখন শ্রম বলি, কৃষি বলি, মৎস্য বলি, বনজ বলি, খনিজ বলি, এগুলোর যখন আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ থাকবে তখনই আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে। তো সেটাই আসলে, যদি ভূমি না থাকে এগুলো কল্পনা করা যায় না, এই কারণে অর্থনৈতিক উন্নয়নও হয়ে থাকে। নিরাপদ আশ্রয়, আমরা তো ভূমির উপর যে ইট দিয়ে ঘর তৈরি করে রাখছি, সারা বিশ্বের যে বড় বড় অট্টালিকা হচ্ছে, যেমন যদি বিভিন্ন আমেরিকা বলি, কানাডা বলি, ইউরোপ কান্ট্রির দেশগুলো বলি, সেই দেশের সঙ্গে কি আমাদের দেশের বাংলাদেশের তুলনা করলে চলবে? না, চলবে না। কারণ সেখানে হচ্ছে নিরাপদ আশ্রয় তারা কিভাবে করেছে, তাদের ভবনগুলো ইট দ্বারা 100-150 তলা ভবন করেছে। তো আমরা যারা এই যে টিন বা বলি, খড় বলি, এই ঘরগুলোতে থাকি, আর তাদের ঘরের সঙ্গে আমাদের ঘরের নিরাপত্তার মধ্যে একটু হলেও তফাৎ আছে। তাহলে সে কারণে নিরাপত্তা আশ্রয় ভূমি থেকেই হয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, হ্যাঁ, যদি যেমন ইউরোপ, আরব কান্ট্রির দেশগুলোতে প্রচুর পরিমাণ খনিজ পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যাচ্ছে, তারপরে স্বর্ণ পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, তাদের জীবনযাত্রার মান আর আমাদের বাংলাদেশ বলি আর এই যে ভারতবর্ষ বলি, আমাদের জীবনযাত্রার মান কি আমরা এক করতে চাইলে পারবো? না, পারবো না। সুতরাং জীবনযাত্রার মানটাও আমাদের কম বেশি হয়ে থাকে, আর সেটা নির্ভর করে ভূমির উপর। যদি এই বাংলাদেশে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ থাকে, তাহলে আজকে আমাদের যে পজিশন, 10 বছর পর তো এই পজিশন থাকবে না, অবশ্যই আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো সুতরাং আমাদের জীবনযাত্রার মানেরও উন্নয়ন হয়ে থাকে ভূমির সাহায্যেই। তারপরে বলা হচ্ছে মূল ভিত্তি। হ্যাঁ, আমি তো প্রথম থেকেই আলোচনা করে আসতেছি যে উৎপাদনের মূল ভিত্তিটাই হচ্ছে ভূমি। ভূমি ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। হ্যাঁ, তাহলে আমি আজকে এই ভূমির যে আলোচনা করলাম তার প্রথম থেকে আমি যদি বলি উৎপাদনের উপকরণ থেকে শুরু করে যে ভূমি পর্যন্ত আলোচনা করলাম, তো এই আলোচনা যেহেতু এই অধ্যায়টা অনেক বড়, সুতরাং আমরা কি করব, পরবর্তী সময়ে শ্রম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, তারপরে মূলধন এবং সংগঠন নিয়ে আলোচনা করবো। আমি এই অধ্যায়ে 3টা পাঠ করব, তো আমরা সবাই ধারাবাহিকভাবে পাঠগুলো দেখব। তো বেশি বড় করলেও আমাদের স্টুডেন্টদেরও বিরক্ত, তারাও দেখতে চায় না। তো যাই হোক, প্রথম যে আলোচনা করেছিলাম উৎপাদনের উপকরণ, সেখানে আমি যেটা বলেছিলাম শুধু যে আমি যে আমার উৎপাদনের ক্ষেত্রেই